কল্পনা করুন আপনার বয়স ১৯ বছর। আপনি একটি বিমানের ককপিটে উঠে বসলেন, নিজেকে বেঁধে নিলেন, আর আপনি আগে থেকেই জানেন যে আপনি আর কখনো ফিরে আসবেন না। কোনো প্যারাশুট নেই, পালানোর কোনো পথ নেই, শুধু একটি বিমান যেটি একটি যুদ্ধজাহাজ ধ্বংস করার মতো বিস্ফোরক দিয়ে ভরা। আর নির্দেশ হলো সেই জাহাজের ওপর সরাসরি আছড়ে পড়তে হবে। এটা কোনো ভুল ছিল না, এটা কোনো শাস্তি ছিল না। এই তরুণরা স্বেচ্ছায় এগিয়ে এসেছিল, আর আজ আমরা জানব কেন। ১৯৪৪ সালের শেষ দিক। দ্বিতীয় বিশ্বযুদ্ধ বহু বছর ধরে চলছে, আর জাপান হারছে, একেবারে বাজেভাবে হারছে। আমেরিকান সেনাবাহিনী জাপানের মূল ভূখণ্ডের দিকে ক্রমশ এগিয়ে আসছে। তাদের নৌবাহিনী বিশাল, তাদের বিমান প্রতিরক্ষা শক্তিশালী, আর জাপানি কমান্ডাররা দেখছেন তাদের নিজেদের বাহিনী একের পর এক যুদ্ধে ধ্বংস হয়ে যাচ্ছে। সাধারণ যুদ্ধকৌশল আর কাজ করছিল না। জাপানি পাইলটরা দক্ষ ছিল, কিন্তু তারা সংখ্যায় কম ছিল আর অস্ত্রশস্ত্রে পিছিয়ে ছিল। সাধারণ পদ্ধতিতে একটি আমেরিকান জাহাজ ক্ষতিগ্রস্ত করলেই আরও ৩টি এসে হাজির হতো। জাপানের দরকার ছিল অন্য কিছু, এমন কিছু যা আমেরিকানদের কাঁপিয়ে দেবে, এমন কিছু যা তারা আগে কখনো দেখেনি। আর তখনই তাকিজিরো ওনিশি নামের একজন জাপানি অ্যাডমিরালের মাথায় এমন একটি ধারণা এলো যা পুরো পৃথিবীকে চমকে দেবে। যদি জাহাজে বোমা ফেলার বদলে পাইলট নিজেই বোমা হয়ে যায়, যদি বিমানটাই হয় অস্ত্র আর পাইলটের যাত্রা হয় একমুখী, এই ধারণাটি পরিচিত হল কামিকাজে নামে। এটি একটি জাপানি শব্দ যার অর্থ দৈবী বায়ু। এই নামটি এসেছিল শক্তিশালী ঘূর্ণিঝড়ের কথা মনে রেখে, যেগুলো বহু শতাব্দী আগে মঙ্গোল আক্রমণকারীদের নৌবহর জাপানে পৌঁছানোর আগেই ধ্বংস করে দিয়েছিল। স্বর্গের বায়ু একবার জাপানকে রক্ষা করেছিল, এবারও তারা আশা করছিল একই ঘটনা ঘটবে। এখানেই গল্পটি জটিল হয়ে ওঠে, আর সত্যি বলতে এখানেই গল্পটি অনেক বেশি মানবিক। অনেকে মনে করেন এই পাইলটদের বাধ্য করা হয়েছিল, যে তাদের কোনো বিকল্প ছিল না, কিন্তু ইতিহাস এর চেয়ে অনেক বেশি গভীর। শুরুতে কমান্ডাররা আসলে স্বেচ্ছাসেবী চেয়েছিলেন, আর সারা ছিল অভাবনীয়। হাজার হাজার তরুণ তাদের নাম জমা দিয়েছিল। কেন কেউ এটা করবে? এটা বুঝতে হলে সেই সময়ের সংস্কৃতি আর পরিবেশ বুঝতে হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের জাপানে মৃত্যু, কর্তব্য আর সম্মানের সাথে সম্পর্কটা পশ্চিমা দেশগুলোর তুলনায় একেবারে আলাদা ছিল। দেশের জন্য মৃত্যুবরণ করা, বিশেষ করে সম্রাটের জন্য মৃত্যু, যাকে প্রায় ঈশ্বরের মতো দেখা হতো, সেটা বিশাল অর্থ বহন করত। আত্মসমর্পণ করা বা বন্দী হওয়াকে গভীরভাবে লজ্জাজনক মনে করা হতো। যুদ্ধে মৃত্যুকে মহৎ বলে মনে করা হতো। দলগত চাপের কথাও ভাবতে হবে। যদি তোমার সব বন্ধু নাম লেখাচ্ছে, যদি তোমার কমান্ডার তোমার দিকে তাকিয়ে আছেন, যদি তোমার দেশ ডাকছে, তাহলে না বলার জন্য অন্য ধরনের সাহস দরকার। এই পাইলটদের অনেকেই ছিল কিশোর, কেউ কেউ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল, যাদের পড়াশোনা মাঝপথে থামিয়ে সেনাবাহিনীতে ডেকে নেওয়া হয়েছিল। তারা বাড়িতে চিঠি লিখত, ডায়েরি রাখত, আর যখন আপনি সেই ডায়েরিগুলো পড়বেন, আপনি সেখানে উন্মাদ যোদ্ধা খুঁজে পাবেন না। আপনি পাবেন ভয়ে থাকা তরুণদের, যারা তাদের পরিবারকে ভালোবাসত, যারা কবিতা লিখত, যারা বলতো আরেকটিবার কোনো খাবারটা খেতে চাইত। কেউ কেউ মিশনে গভীরভাবে বিশ্বাস রাখত, কেউ আবার অনুভব করত যেন আটকা পড়ে গেছে, কর্তব্যের চাপে, অহংকারে, অন্যদের হতাশ না করার ভয়ে। কিছু বিবরণ বলে যে সব স্বেচ্ছাসেবী সত্যিকার অর্থে না বলার স্বাধীনতা অনুভব করেনি, এমনকি যখন কাগজে কলমে সেই সুযোগ ছিল। তাই এটা ব্রেইন ওয়াশ হওয়া সৈনিকদের সরল গল্প নয়, এটা সত্যিকারের মানুষদের গল্প। ইতিহাসের একটি ভয়ঙ্কর মুহূর্তে আটকে পড়া, অসম্ভব পছন্দ করতে বাধ্য হওয়া। তাহলে একটি কামিকাজে মিশন আসলে কেমন দেখাতো? পাইলটরা উড়ে যেতেন, কখনো ছোট দলে, কখনো একা, বোমা বোঝাই বিমানে, সাধারণত ৫০০ থেকে ১,০০০ পাউন্ড বিস্ফোরক নিয়ে। কিছু মিশনে বিশেষভাবে তৈরি বিমান ব্যবহার করা হতো, অন্যগুলোতে শুধু সাধারণ যুদ্ধবিমানে যতটা সম্ভব বিস্ফোরক ভরা হতো। লক্ষ্য ছিল একটি আমেরিকান জাহাজ খুঁজে বের করা, বিশেষত একটি বিমানবাহী রণতরী বা যুদ্ধজাহাজ, আর পুরো গতিতে সরাসরি সেটার উপর আছড়ে পড়া। শুধু আঘাতে ধাক্কাতেই বিশাল ক্ষতি হতে পারত, কিন্তু সাথে সাথে বোমা বিস্ফোরিত হলে সেটা জাহাজের ডেক ফুঁড়ে ভেতরে ঢুকে যেত, বিশাল আগুন লাগিয়ে দিত,
আর শত শত নাবিককে হত্যা করত। আমেরিকান ক্রুরা আকাশের দিকে সম্পূর্ণ নতুনভাবে নজর রাখতে শুরু করেছিল। রাডার অপারেটররা জানত যে কোনো বিমান যদি উপরে না উঠে সোজা আসতে থাকে তাহলে সেটা তাদের দিকেই আসছে। অ্যান্টি এয়ারক্রাফট গানাররা আসন্ন কামিকাজেকে জাহাজে পৌঁছানোর আগেই থামাতে আকাশে সব কিছু উজাড় করে দিত। কখনো তারা সফল হতো, কখনো হতো না। 1944 থেকে 1945 সালের মধ্যে কামিকাজে আক্রমণে ডজনখানেক আমেরিকান জাহাজ ডুবে যায় আর প্রায় 400টি ক্ষতিগ্রস্ত হয়। হাজার হাজার আমেরিকান নাবিক নিহত হয়। যুদ্ধের শেষ পর্যায়ে এটাই ছিল জাপানের সবচেয়ে কার্যকর অস্ত্র। কিন্তু এই সংখ্যার অন্য দিকটাও দেখুন। জাপান এই মিশনগুলোতে 3 থেকে 4 হাজার পাইলট হারিয়েছে। তরুণ ছেলেরা চলে গেছে। প্রতিটি মিশনের আগে কিছু আচার অনুষ্ঠান ছিল। পাইলটদের একটি বিশেষ আনুষ্ঠানিক খাবার দেওয়া হতো, সাধারণত ভাত আর শাকে, একটি ঐতিহ্যবাহী জাপানি মদ। তারা পরিবারের কাছে শেষ চিঠি লিখত। কেউ কেউ মাথায় হাচিমাকি নামের পট্টি বাঁধত, যা মনোযোগ আর দৃঢ়তার প্রতীক। কেউ কেউ আগের রাতে হাসি ঠাট্টা করে কাটাতো বলে জানা যায়। কেউ নীরব প্রার্থনায় সময় কাটাতো। কেউ কাঁদত, কেউ ঘুমাতেই পারত না। তারপর সকাল আসত। তারা ইউনিফর্ম পরত, বিমানের দিকে হেঁটে যেত। যে সঙ্গীরা সেদিন উড়ছিল না তারা সারিবদ্ধ হয়ে তাদের যেতে দেখত। কেউ হাত নাড়াত, কেউ স্যালুট করত, কেউ শুধু নীরবে দাঁড়িয়ে থাকত। একবার আকাশে উঠে গেলে আর ফেরার পথ ছিল না। কিছু মিশন ব্যর্থ হতো, খারাপ আবহাওয়া, যান্ত্রিক সমস্যা বা শত্রুর গুলির কারণে। যে কজন পাইলট বেঁচে ফিরেছিলেন তারা ঘাঁটিতে ফিরে আরেকদিন আবার চেষ্টা করতেন। কেউ কেউ জানা যায় শেষ পর্যন্ত পারেননি এবং ফিরে এসেছিলেন, যদিও এটা অত্যন্ত বিরল ছিল। আর এর সাথে আসত প্রচণ্ড ব্যক্তিগত লজ্জা। যারা তাদের মিশন সম্পন্ন করেছিলেন তারা কখনো জানতে পারেননি তারা সফল হয়েছেন কিনা। নিচের জাহাজের মানুষদের নাম কখনো জানতে পারেননি। আর যে নাবিকরা নিহত হয়েছিলেন তারাও উপরের পাইলটদের নাম জানতেন না। শুধু দুটি পক্ষ এমন একটি যুদ্ধে বন্দী যেটা কোনো একটি পক্ষ একা শুরু করেনি, একে অপরকে ধ্বংস করছে। জাপান যুদ্ধে হেরেছিল। 1945 সালের আগস্টে হিরোশিমা আর নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলা যুদ্ধের সমাপ্তি ঘটায়। আর জাপানের মূল ভূখণ্ড রক্ষার জন্য পরিকল্পিত গণ কামিকাজে প্রতিরক্ষার দরকার হয়নি। যুদ্ধের পর জাপান দীর্ঘ সময় ধরে ভেবেছে কি হয়েছিল আর কেন হয়েছিল। কামিকাজে পাইলটরা একটি জটিল প্রতীকে পরিণত হয়েছেন। কেউ তাদের সাহসী তরুণ হিসেবে সম্মান করেন যারা দেশের জন্য সব দিয়ে গেছেন। আবার কেউ প্রশ্ন তোলেন যে সেই জীবনগুলো হারানো একটি কারণের জন্য নষ্ট হয়েছিল কিনা। আজ জাপানে এই পাইলটদের স্মরণে স্মৃতিসৌধ আছে। তাদের চিঠি আর ডায়েরি সংরক্ষণ করা হয়েছে। দক্ষিণ জাপানের চিরান শহরে একটি জাদুঘরে শত শত তরুণের শেষ লেখা সংরক্ষিত আছে, যারা সেই বিমান ঘাঁটি থেকে তাদের শেষ মিশনে উড়ে গিয়েছিলেন। সেগুলো পড়া ইতিহাসের ছাত্র হিসেবে সবচেয়ে হৃদয়বিদারক অভিজ্ঞতাগুলোর একটি। কারণ এরা দানব ছিল না, এরা মস্তিষ্কশূন্য হত্যাকারী যন্ত্র ছিল না, এরা ছিল মানুষ, যুদ্ধের এমন একটি যন্ত্রে আটকে পড়া যা তাদের যে কোনো একজনের চেয়ে অনেক বড় ছিল। সংস্কৃতি দ্বারা গড়া, চাপ দ্বারা গড়া, পরিবার আর দেশের প্রতি ভালোবাসা দ্বারা গড়া, আর এমন নেতৃত্বের দ্বারা যারা সিদ্ধান্ত নিয়েছিল যে তাদের জীবন ব্যয় করার যোগ্য। ইতিহাস প্রায় কখনোই সাদা কালো নয়, আর কামিকাজে পাইলটদের গল্প সেটার সেরা স্মারকগুলোর একটি। এই মানুষগুলো সত্যিকারের ছিল, তাদের ভয় সত্যিকারের ছিল, তাদের পরিবারের প্রতি ভালোবাসা সত্যিকারের ছিল, আর দুই পক্ষে তারা যে ধ্বংস করেছে সেটাও সত্যিকারের ছিল। যদি এই ভিডিওটি আপনাকে ভাবিয়ে তুলে থাকে বা আজকে নতুন কিছু শিখে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনটি চাপুন। আমরা প্রতি সপ্তাহে এরকম গল্প নিয়ে আসি, ইতিহাসের মানবিক দিক যা পাঠ্য বইয়ে থাকে না। আর নিচে কমেন্ট করুন, আমি জানতে চাই এই গল্পের কোন অংশটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে। ডায়েরিগুলো, সংখ্যাগুলো, নাকি স্বেচ্ছায় এগিয়ে আসার বিষয়টা? নিচে বলুন, আমি প্রতিটি মন্তব্য পড়ি। পরের ভিডিওতে দেখা হবে।